বাজারের ব্যাগটা দরজার পাশে নামিয়ে রেখে ফ্যানের নিচে এসে ধপ করে বসে পড়ল সুজয়। বৈশাখের প্রখর রোদে ঘেমে নিয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে সে। সকাল সকাল বাজার সেরে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজ বাবার ডাক্তার দেখানোর দিন থাকায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো চৈতি। অরিত্র টিউশনের মাইনেটা দিতে হবে, আর এই মাসে দুধের টাকাটাও এখনো বাকি আছে। সুজয় কোনো উত্তর দিল না, শুধু জামার কলারের বোতাম খুলে ফ্যানের হাওয়া খেতে লাগলো। চৈতি একবার তাকিয়ে বুঝতে পারল মানুষটা কতটা ক্লান্ত। চোখের নিচে কালি পড়েছে, মুখটাও শুকিয়ে গেছে। সে আর কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে এনে বলল, এটা খেয়ে নাও। সুজয় অবাক হয়ে বলল, এটা তুমি আমায় কেন দিচ্ছ? আমি তো বাবা মার জন্য এনেছিলাম। চৈতি মৃদু হেসে বলল, বাবা মার জন্য আনলেও এক গ্লাস কি তুমি খেতে পারো না? এত বড় সংসারের দায়িত্ব তোমার একার কাঁধে। তোমার যে কতটা চাপ হচ্ছে আমি বুঝি। রিভু এবার ক্লাস 10-এ উঠেছে, নতুন করে 2টো টিউশন দিতে হচ্ছে, তার উপর বয়স্ক বাবা মা, সংসারের খরচ, সব মিলিয়ে সুজয়ের অবস্থা নাজেহাল। তবু সে হেসে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি একাই কি খাটছি? তুমিও তো সংসারের জন্য কম পরিশ্রম করো না। চৈতি একটু ইতস্তত করে বলল, আচ্ছা শুক্লা মাসিকে এবার ছাড়িয়ে দিলে হয় না? কিছু টাকা তো বাঁচবে। সুজয় সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না, তা হবে না। এতগুলো মানুষের বাসন ধোয়া, ঘর মোছা সব তোমার একার ওপর পড়বে। তোমার কোমরের ব্যথাটার কথাও ভুলে যাচ্ছ। চৈতি আর কিছু বলল না, শুধু মনে মনে ঠিক করল এই মাসে রিভুর অঙ্ক আর বিজ্ঞানের টিউশনের টাকা, সঙ্গে দুধের দাম, সবটাই সে নিজের জমানো হাত খরচের টাকা থেকে দেবে। এমনকি নিজের কোমরের ব্যথার ওষুধটাও আপাতত কিনবে না। প্রতি মাসে সুজয় অল্প কিছু টাকা চৈতির হাতে দিত হাত খরচ হিসেবে। চৈতি সেই টাকা একটু একটু করে জমিয়ে রাখত। সংসারে যখন খুব টানাটানি চলত, তখন সেই জমানো টাকায় ভরসা হতো। এভাবেই ছোট ছোট ত্যাগ আর ভালোবাসায় সংসারটা এগিয়ে চলছিল। একদিন অফিস থেকে ফিরে সুজয়কে চৈতি বলল, শোনো, একটা কথা ছিল। বলো। সামনেই তো পুজো, রীতাদের বাড়িতে তো প্রতি বছর তত্ত্ব পাঠাতে হয়, এবছরও তো দিতে হবে। সুজয় দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি গো। মাও সেদিন মনে করিয়ে দিল, বোনের বাড়িতে যেন তত্ত্ব পাঠাতে ভুল না হয়। চৈতির বুকের ভেতরটা হু হু করে উঠল। সংসারে এত টানাটানি, তবু প্রতি বছর নিয়ম করে রীতাদের জন্য নতুন জামা কাপড় কিনতে হয়। তবু সে চুপ করেই রইল। সুজয় আবার বলল, চিন্তা করো না, এই মাসে আর পরের মাসে একটু বেশি ওভারটাইম করলেই হয়ে যাবে। চৈতি কষ্ট পেয়ে বলল, এই শরীর নিয়ে আবার ওভারটাইম করবে? পরপর 2 সপ্তাহ নাইট ডিউটি করেছ, চোখের নিচে কালি পড়ে গেছে। সুজয় শুধু হেসে এড়িয়ে গেল। দেখতে দেখতে পুজো এসে গেল।
অনেক কষ্টে টাকা জোগাড় করে রীতাদের বাড়িতে তত্ত্ব পাঠানো হলো। পঞ্চমীর দিন হঠাৎ করেই রীতা তার স্বামী অলোকেশকে নিয়ে বাড়িতে এসে হাজির। ঘরে ঢুকেই চিৎকার শুরু করলো, মা, ও মা, কোথায় গেলে? চৈতি তখন রান্নাঘরে রান্না করছিল। হাতের খুন্তিটা নামিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল, এত চেঁচাচ্ছ কেন? মা এক্ষুনি বেরোবেন। বসো, আমি শরবত এনে দিচ্ছি। অলোকেশ চুপচাপ সোফায় বসে রইল। ঠিক তখনই হৈমন্তী দেবী ঘর থেকে বেরিয়ে এলেন, আর সঙ্গে সঙ্গেই রীতা রাগে ফেটে পড়ল। এই সব পোশাক পাঠিয়েছ পুজোর তত্ত্বে? আমাদের কি এতই সস্তা লোক ভাবো? না দিলেই পারতে। তারপর চৈতির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বৌদি, দাদার কি একেবারে ভিখারির অবস্থা হয়ে গেছে নাকি? কথাটা শুনে এতদিনে চেপে রাখা কষ্ট যেন মুহূর্তে বিস্ফারিত হলো চৈতির ভিতরে। যে মানুষটা দিনের পর দিন নিজের শরীরের কথা না ভেবে সংসারের জন্য খেটে যাচ্ছে, নিজের বোনের মুখে তারই এমন অপমান। চৈতি গর্জে উঠল, মুখ সামলে কথা বলো। নিজের দাদার সম্বন্ধে এসব বলতে তোমার লজ্জা করছে না? যে দাদা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তোমাদের সব আবদার পূরণ করে, আজ তারই সামর্থ্য নিয়ে কথা শোনাচ্ছ? আজ তোমার দাদার সামর্থ্য নিয়ে কথা শোনাচ্ছ? মনে আছে রীতা, যখন বাবা মা অলোকেশের সঙ্গে তোমার বিয়েতে রাজি ছিলেন না, তখন অলোকেশের কোনো চাকরিও ছিল না। তোমার দাদাই নিজের জমানো টাকা দিয়ে অলোকেশের ব্যবসাটা দাঁড় করিয়েছিল। বাবা মাকে বুঝিয়ে তোমার বিয়েটাও দিয়েছিল। আজ তোমার এই সুখের পেছনে তোমার দাদার অবদান কম নয়। চৈতির কথাগুলো শুনে রীতার মুখ কালো হয়ে গেল। অপমান আর রাগে ফুঁসতে ফুঁসতে সে সমরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ঘটনার 7 দিন পরে এক রবিবার সকালে বাজারে গিয়ে সুজয় ভালো টাটকা ইলিশ মাছ পেল। অনেক দিন পরে একটু ভালো কিছু খাওয়ার ইচ্ছে হলো তার। মাছ কিনে বাড়ি ফিরেই ডাক দিল, চৈতি, শুনছ? দেখো আজ কি এনেছি, একদম টাটকা ইলিশ। তোমার হাতের ইলিশ পোস্তর কোনো জবাব নেই, আজ সেটা রান্না করো। চৈতি তখন রিভুর টিফিন তৈরি করছিল। বাইরে এসে সুজয়ের হাত থেকে মাছ আর বাজারের ব্যাগটা নিয়ে অবাক হয়ে বলল, আজ হঠাৎ ইলিশ আনলে? সুজয় হেসে বলল, আমাদের মতো মধ্যবিত্তদের কি একদিনও ভালো মন্দ খেতে নেই? রিভু তো ইলিশ খুব ভালোবাসে। তাদের কথোপকথন ভেতর ঘর থেকে শুনে বেরিয়ে এলেন সুজয়ের মা হৈমন্তী দেবী। কি রে বাবা, আজকাল ইলিশও খাওয়াচ্ছিস? ইলিশের যা দাম, অথচ রীতার পুজোর তত্ত্বে এত কম দামি জিনিস পাঠালি, বোনের সম্মানটাও রাখতে পারলি না। কথাগুলো শুনে সুজয় মাথা নিচু করে রইল, কিছু বলল না। কিন্তু চৈতি আর চুপ থাকতে পারল না। আচ্ছা মা, আপনার কি শুধু মেয়েই আছে? ছেলেটাকে কি পেটে ধরেননি? মেয়ের জন্য এত চিন্তা, আর ছেলে দিন রাত ওভারটাইম করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তার জন্য আপনার একটুও মায়া হয় না? হৈমন্তী দেবী গম্ভীর গলায় বললেন, পুরুষ মানুষ খাটবে না তো কে খাটবে? তোমার বাবা যখন চাকরি করত, তখন বোনেদের বাড়িতে কত ভালো ভালো তত্ত্ব পাঠাতো। চৈতি এবার শান্ত গলায় বলল, তা ঠিক আছে,
কিন্তু কিছুদিন আগে যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, মাথা ঘোরা আর বমি হচ্ছিল, তখন আপনার মেয়ে কোথায় ছিল? ছেলে আর বৌমাকেই তো দিনরাত আপনার পাশে থাকতে হয়েছে। হৈমন্তী দেবী একটু অপ্রস্তুত হয়ে বললেন, সমরের এত বড় ব্যবসা আর রীতার নিজের সংসার, ওরা কি করে আসবে? চৈতি মৃদু হেসে বলল, ঠিক আছে মা, আর কিছু বলবো না, সময়ই একদিন সব উত্তর দিয়ে দেবে। এই বলে চৈতি মাছ আর বাজারের থলিটা নিয়ে রান্নাঘরে চলে গেল। সেদিন ছিল রবিবার, সুজয়ের অফিস ছুটি। কিন্তু মায়ের কথাগুলো শুনে তার মনটা ভারী হয়ে গিয়েছিল। ক্লান্ত শরীর নিয়ে ঘরে এসে চুপচাপ বসে রইল। চৈতি বুঝতে পারল মানুষটার মন খারাপ। কিছুক্ষণ পরে সে এক বাটি মিষ্টি দই আর একটা প্লেটে দুটো মিষ্টি নিয়ে ঘরে এলো। এগুলো খেয়ে নাও। সুজয় অবাক হয়ে বলল, রিভু আর বাবা মার জন্য রাখতে পারতে, আমাকে না দিলেও চলতো। চৈতি মৃদু হেসে বলল, রিভু খেয়েছে, বাবা মাকেও দিয়েছি, কিন্তু তোমার শরীরটারও তো যত্ন দরকার, সেটা তুমি কেন ভুলে যাও? তারপর একটু থেমে কষ্টের গলায় বলল, সারা জীবন সংসারের জন্য, বাবা মার জন্য এত কিছু করলে, অথচ তোমার ভাগ্যে জুটল শুধু দোষ আর অপমান। সুজয় শান্ত গলায় বলল, কি করব বলো, বাবা মাকে তো ভালোবাসি, যতদিন বাঁচব দায়িত্ব আর কর্তব্য পালন করেই যাব। চৈতি তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। সত্যি, মানুষটাকে বোঝা বড় কঠিন। নিজের কষ্টের কথা কখনো ভাবে না, শুধু পরিবারের কথাই ভাবে। সে মৃদু হেসে বলল, জানো, অনেক জন্মের পুণ্য করলে তবেই তোমার মতো মানুষকে স্বামী হিসেবে পাওয়া যায়। সুজয় হালকা হেসে মাথা নাড়ল। ভুল বলছো, তোমাকে তো তেমন কিছুই দিতে পারলাম না। বিয়ের পর থেকে বছরে একটা দুটো শাড়ি ছাড়া আর কি বা দিয়েছি? তোমাকে আরো ভালো রাখার কথা ছিল আমার। চৈতি এবার স্বামীর হাতটা আলতো করে ধরল। তুমি আমায় ভালো রাখতে পারোনি? আমি খুব ভালো আছি, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সুজয় মৃদু হেসে বলল, হয়তো অভিযোগ নেই বলেই এই সংসারটায় এখনো শান্তি আছে। এই বলে সে একটা মিষ্টি তুলে আগে চৈতির মুখে দিল। তারপর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল। সংসারে অভাব ছিল, কষ্ট ছিল, অপমানও ছিল, তবু ভালোবাসাটুকুই তাদের বাঁচিয়ে রেখেছিল। রাতের খাবার শেষ করে নিজের ঘরে এসে বিছানার পাশে বসেছিল সুজয়। চৈতি একটু ইতস্তত করেই বলল, শোনো, সামনেই তো রিভুর জন্মদিন। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে ঘটা করে জন্মদিন করা সম্ভব নয়, সেটা আমি জানি। রিভুও ছোট থেকে কখনো কিছু আবদার করেনি। তবে ওর ওই 2-3 জন বন্ধু আছে না, যারা ওকে খুব সাহায্য করে, ভাবছিলাম ওদের আর পাশের বাড়ির ছোট্ট ছেলেটাকে ডাকি। তুমি যদি বলো তাহলেই বলবো। সুজয় মৃদু হেসে বলল, অসুবিধা নেই, বলতে পারো। রিভুর জন্মদিনে খুব ছোট্ট করে আয়োজন হলো। চৈতি পোলাও আর মাংস রান্না করেছিল। কোনো বড়সড় সাজসজ্জা বা চমক ছিল না। তবু রিভুর মুখে আনন্দের হাসি দেখে চৈতির মন ভরে গিয়েছিল। কিন্তু সেদিনও অশান্তি থামেনি।
সুজয়ের মা হৈমন্তী দেবী রাগ করে বললেন, আমার মেয়ে জামাইকে কেন ডাকা হলো না? চৈতি শান্ত গলায় বলল, দেখুন মা, আমরা মধ্যবিত্ত মানুষ, আপনার মেয়ের এই সাধারণ আয়োজন পছন্দ নয়। আমি চাইনি আজকের দিনে বাড়িতে কোনো অশান্তি হোক। হৈমন্তী দেবী সঙ্গে সঙ্গে রেগে উঠলেন। তার মানে বলতে চাইছিস আমার মেয়ে জামাই এখানে এসে অশান্তি করে? চৈতি আর তর্ক বাড়ালো না। আপনি যেমন বোঝার বুঝুন, তবে আজকের দিনে এসব কথা না বলে আমার ছেলেটাকে মন থেকে আশীর্বাদ করুন। সেই মুহূর্তে বিষয়টা সেখানেই থেমে গিয়েছিল। এরপর কেটে গেল কয়েকটা মাস। একদিন গভীর রাতে হঠাৎ পরিতোষবাবুর বুকের ভীষণ যন্ত্রণা শুরু হলো। রাত তখন প্রায় 2টো। হৈমন্তী দেবী ছুটে এসে সুজয়দের ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলেন। বাবা, দরজাটা খোল, তোর বাবার খুব কষ্ট হচ্ছে। চৈতি তাড়াতাড়ি দরজা খুলে দেখল হৈমন্তী দেবী কাঁদছেন। সুজয় ছুটে বেরিয়ে এসে বলল, কি হয়েছে মা? তোর বাবার বুকে খুব যন্ত্রণা হচ্ছে রে, মনে হয় হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এক মুহূর্ত দেরি করেনি সুজয়। অ্যাম্বুলেন্স ডেকে চৈতিকে নিয়ে বাবাকে সদর হাসপাতালে ভর্তি করলো। ডাক্তার পরীক্ষা করে জানালেন, এখানে হবে না, বড় শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, দ্রুত অপারেশন দরকার, আর তার জন্য অনেক টাকার প্রয়োজন। সেই রাতটা সদর হাসপাতালেই কাটল। চৈতি শ্বশুরমশাইয়ের কাছেই থেকে গেল, আর সুজয় ভোরের দিকে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই হৈমন্তী দেবী প্রশ্ন করতে লাগলেন, কেমন আছে তোর বাবা? ডাক্তার কি বলল? সুজয় ক্লান্ত গলায় বলল, কাল বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার। তারপর নিজেই মাকে আশ্বস্ত করল, চিন্তা করো না, অফিস থেকে লোন নেওয়ার চেষ্টা করছি, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। সুজয় ঘরে চলে যেতেই হৈমন্তী দেবী মেয়ে রীতাকে ফোন করলেন। হ্যালো রীতা, তোর বাবার খুব শরীর খারাপ, বড় হাসপাতালে নিয়ে যেতে হবে মা, তুই একবার আসবি? ওপাশ থেকে বিরক্ত গলায় রীতা বলল, এত রাতে ফোন করে বিরক্ত করছো কেন? দাদা বৌদি তো আছেই, কাল আমার মেয়ের পরীক্ষা আছে, এখন আমি কিভাবে যাব? হৈমন্তী দেবী কাঁপা গলায় বললেন, তোর বাবার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে মা, অলোকেশকে একটু বলবি? রীতা নির্লিপ্ত গলায় বলল, না মা, ওকে সব বলতে পারবো না, ব্যবসায় কিছুদিন আগে অনেক লস হয়েছে, দাদা কোথাও না কোথাও ব্যবস্থা করে নেবে। আর হ্যাঁ, যখন তখন ফোন করে বিরক্ত করো না, বলেই ফোনটা কেটে দিল। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলেন হৈমন্তী দেবী। বুকের ভেতরটা যেন হু হু করে উঠল। এতদিন যে মেয়েকে আঁকড়ে ধরে থেকেছেন, আজ সেই মেয়েই মুখ ফিরিয়ে নিল। আর যেই ছেলেকে অবহেলা করেছেন, সেই ছেলেই আজ তাদের শেষ ভরসা। পরদিন সকালে হৈমন্তী দেবী আলমারি খুলে নিজের গয়নার বাক্স বের করলেন। গয়নাগুলো সুজয়ের হাতে দিয়ে বললেন, এগুলো নিয়ে যা বাবা, তোর আর লোন নিতে হবে না। সুজয় অবাক হয়ে বলল, মা তুমি কি বলছো? মায়ের গয়না বিক্রি করবে ছেলে? এটা কখনো হয়? হৈমন্তী দেবী চোখের জল মুছে বললেন, অসময়ে গয়নায় তো কাজে লাগে রে, তোর এত কষ্ট, এত খাটুনি, তার উপর আবার লোন নিলে আরো বিপদে পড়বি। এগুলো তোর দাদু আমায় দিয়েছিল, আর যদি এগুলো কাজে লাগে
তাহলে উনিও শান্তি পাবেন। অনেক বোঝানোর পর অবশেষে সুজয় কিছু গয়না নিল, পাশাপাশি অফিস থেকেও লোনের ব্যবস্থা করল। তবে সব গয়না বিক্রি করেনি। পরের দিন বাকি গয়নাগুলো মায়ের হাতে ফিরিয়ে দিয়ে বলল, অল্প কিছুই নিয়েছি মা, বাকিটা লোনেই হয়ে গেছে। দুদিন পর পরিতোষবাবুকে শহরের বড় হাসপাতালে ভর্তি করা হলো। অপারেশন সফল হলো। পুরো সময়টায় সুজয় আর চৈতি একাই সব সামলালো। বাড়িতে হৈমন্তী দেবী আর রিভুর দেখাশোনার জন্য চৈতি নিজের মাকে এনে রাখল। অথচ এই মানুষটাকেই হৈমন্তী দেবী কোনো দিন পছন্দ করতেন না। কিন্তু সময় মানুষকে বদলে দেয়। এই কয়েকদিনে হৈমন্তী দেবী বুঝতে পেরেছিলেন আসল মানুষ কারা। যাদের তিনি এতদিন আপন ভেবেছিলেন তারা দূরে সরে গেছে, আর যাদের অবহেলা করেছেন তারাই পাশে দাঁড়িয়েছে নিঃস্বার্থভাবে। কিছুদিন পরে পরিতোষবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। একদিন দুপুরে চৈতি রান্নাঘরে কাজ করছিল। হৈমন্তী দেবী ধীরে ধীরে এসে তার হাতটা ধরে বললেন, মারে, আমায় ক্ষমা করে দিস। জীবনে খুব বড় ভুল করেছি। তুই একদিন বলেছিলি সময় আমাদের সব বুঝিয়ে দেবে। সত্যিই বুঝেছি মা, মানুষ চিনতে শিখেছি। চৈতি চুপ করে শুনছিল। হৈমন্তী দেবী কাঁদতে কাঁদতেই বললেন, তোদের মতো ছেলে বৌমা পেয়ে আমি চিনতে পারিনি। আশীর্বাদ করি ঘরে ঘরে যেন তোদের মতো বৌমা আর সুজয়ের মতো ছেলে জন্মায়। চৈতির চোখ ভিজে উঠল। এতদিনের কষ্ট, অপমান, অভিমান যেন সেই মুহূর্তে একটু একটু করে গলে গেল। কারণ সে জানত সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ হয় না। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।